এর মধ্যে তো একটা বলে না যে একটা এটাকে পিসি, পিসি কি জানো? পিসিটা হলো, তোমরা বোধহয় পড়ো নাই, একটা বড় গল্পকে সংক্ষিপ্ত করে বলা, ওইটাকে পিসি বলে। আমার যে এই আনন্দ আলোতে ওই পিসি করেছে আমার সমস্ত কাজকর্ম নিয়ে, এবং এইটাই হয়, কারণ এটা নিয়ে তো অত বড় বই বেরোতে পারে না, তো খুব সুন্দর বের করেছে। আর যেটা সবচেয়ে আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, এইসব বিনোদন ম্যাগাজিন, সিনেমা ম্যাগাজিন যাই বলো, সেখানে সাধারণত নায়িকাদের মুখ থাকে অথবা অনেক বড় মানে স্টারদের মুখ থাকে। এই আমি একজন প্রযোজক হিসাবে এই যে আমাকে এখানে যে এই কভারেজ দিছে, সেটার জন্য আমি সত্যি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ। এবং এটা একটা, আমি সবসময় ইসের সঙ্গে, রেজানুরের সঙ্গে দেখা হইলেই বলতাম, রেজানুর আমার কভারেজটা কবে দেবা? ও খালি বলছে হবে হবে বলতো, আমি কিন্তু ওরা দেখা হইলেই বলতাম কি হলো। তো আজকে সেই কভারেজ নিয়ে আমার কাছে আসছে, তাতে করে তো আনন্দই লাগার কথা। আনন্দ লাগা এই কারণে যে ছবি উঠায় দেওয়ার জন্য না, এটা হলো যে আমার যে এত বছরের কাজের একটা স্বীকৃতি, সেই জন্য আনন্দ। নট ফর দি পিকচার। সিনেমা ব্যবসায়িক সিনেমা না হলে সিনেমা টিকবে না। এটা এমন একটা বড় ইনভেস্টমেন্ট। তুমি মনে করো যে এই ইনভেস্টমেন্টে একটা লোক যদি লগ্নি করে টাকাটা লাগায়, সেই টাকাটা যদি না আসে, পরে টাকা পাবে কোথায়? তো সিনেমা তোমার চলতে হবে, মানুষ দেখতে হবে, মানুষের বিনোদন হবে, তা নাহলে সিনেমা চলবে না। এখন বিনোদনের অনেক তোমার এই প্ল্যাটফর্ম শুরু হয়ে গেছে। কদিন পরে টেলিভিশন থাকবে না, তুমি জানো? টেলিভিশন থাকবে না, শুধু নিউজের জন্য থাকবে, আর সব অ্যাপস চলবে, তোমাদের অনুষ্ঠান কেউ দেখবে না, সব অ্যাপসে চলে যাচ্ছে। তো এটা তো মানে র্যাপিড তোমার চেঞ্জ। আর সিনেমা যে থাকবে, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে অনেক বেশি ইন্টারেস্টিং যদি কিছু হয়। আর আরেকটা জিনিস আছে, সিনেমা দুই প্রকার হয়, আমার বক্তব্য। একটা সিনেমা তোমার পরিচালক প্রযোজক দুইজনে মিলে এই ভাবনা ভাবে, এই যে গল্পটা তাদের মতো করে দেখানো পাবলিককে। আরেকজন প্রযোজক পরিচালক মিলে ভাবে যে কি কি দিলে সিনেমাটা চলবে, কি কি করলে সিনেমাটা চলবে। যদিও সব সিনেমা চলে না, 90% ওই সিনেমা অচল হয়ে যায়, কিন্তু চেষ্টাটা দুই রকম, এবং দুই রকম চেষ্টা থাকবেই। এটার মধ্যে কোনো সংঘর্ষ নাই। এখন আসলে সমস্যাটা কোথায়? এখন কেন সিনেমা, আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছরে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটা সিনেমা এসেছে যে মানুষ ওগুলো হলে যে হুমড়ি খেয়ে পড়ে দেখছে, কিন্তু এটার ধারাবাহিকতাটা থাকছে না। জাস্ট তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সিনেমাটা কিন্তু এই গার্মেন্ট ফ্যাক্টরি না, মেশিন আছে সবকিছু দিলে একরকমের মেশিন বাইরে, তা না। সিনেমা ইজ এ ক্রিয়েশন, এবং ক্রিয়েশন কখন কে সাকসেসফুল হবে এটা ডিপেন্ড করে ওই সময়টার উপরে, এবং সেই সাকসেস হলে পরেই লোকে দেখে, আর নাহলে দেখবে না। তো সিনেমার তোমার এইটাই চলবে এখন। কারণ আমার তো এখন 3টা 6টা 9টা সিনেমা দেখার দরকার নাই, আমি টেলিফোনে বসে আমি সিনেমাটা দেখতে পারতেছি। তোমাদেরও তো আবার অ্যাপস বাইরেছে, চ্যানেল, আই স্ক্রিন। আমার স্ক্রিনও দরকার নেই, আমার টেলিফোনে আমি দেখতে পারতেছি। তো কে যাবে এত কষ্ট করে সিনেমা? চেঞ্জ অফ টেকনোলজি। এই টেকনোলজির কারণে কিন্তু এখন হাই রেজুলেশনে বড় পর্দায় সিনেমা দেখার আগ্রহটাও কিন্তু বেড়েছে। মানে আমরা আমাদের দেশে না বলি, কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে আমরা দেখছি যে ছোটখাটো একটা সিনে জাস্ট হলে নাচতে হবে, এই ট্রেন্ডটার কারণে মানুষ সিনেমা হলে যাচ্ছে। তাহলে কি আমাদের কি সেই জায়গাটায় কোনো ঘাটতি রয়ে গেছে? অবশ্যই আমাদের সেই টেকনোলজি নাই। কারণ আইম্যাক্স যে থিয়েটার হয়, আইম্যাক্স থিয়েটার তো অন্যরকম থিয়েটার। আমাদের কোনো আইম্যাক্স আছে? কলকাতায় একটা বোধহয় আছে। তো থিয়েটারের চেঞ্জ হয়ে যাচ্ছে। আর কন্টেন্ট লাগে সিনেমা এখন তোমার দেখতে হলে লোককে, যেটা গল্প এবং আরো গল্পের সঙ্গে পারিপার্শ্বিক সবকিছু লাগে। ক্যানভাসটা বিশাল হতে হয়। কোনো বিশালের দরকার নেই, তোমাকে অ্যাট্রাকটিভ হতে হয়। যে এটা, আমি একটা সিনেমা করেছিলাম খুবই কম বাজেটে, ছবির নাম প্রাণ সজনী।
ছবি যে কি চলছে আমি নিজেও বলতে পারবো না, যে কত ব্যবসা করেছে। খুবই খুবই সামান্য বাজেটের ছবি। ওয়াসিম, অঞ্জু, তাদের দিয়ে সিনেমা করলাম। ফার্স্ট টাইম ওয়াসিম ছিল তোমার ইসের হিরো, ও কস্টিউম পিকচার করতো, ও সামাজিক ছবি করতো না। আমি একটা নিলাম, যে চ্যালেঞ্জ নিলাম, যে এই লোকটা কেন সামাজিক ছবি করতে পারবে না, যার জন্য ওকে ও তলোয়ার নিয়ে আর পিস্তল নিয়ে বন্দুক নিয়ে ও শুট করতো। ওর হাতে আমি ফার্স্ট বাঁশি ধরাইলাম, প্রাণ সজনী সেই বাঁশি। অসাধারণ চলছে ছবি। এখন আমাদের এখানে ছবি তো তোমার এই সবাই মনোরঞ্জন করা যায়, ডিসি থেকে থার্ড ক্লাস পর্যন্ত প্রত্যেকের যাতে মনোরঞ্জন হয়, এই ধরনের সিনেমা আগেও চলে আসছে, এখনো যদি এটা করতে পারে আবার যাবে। তবে এখন সংখ্যায় কম, কারণ অনেকে এই ঝামেলা করতে চায় না, কারণ দুদিন পরে তো অ্যাপসেসি ছবি দেখতেছে। বা নির্মাতা এখনকার তাদের সঙ্গে কথা বলি, তখন তারা বলে যে আমাদেরকে লগ্নি করতে চায় না। আবার নির্মাতাও আমরা সেভাবে তুলে আনছি না। আপনাদের সময় তো প্রযোজকরা নির্মাতাকে তুলে আনতেন, নির্মাতার উপর ভরসা রাখতেন যে নির্মাতা ইজ এ গার্ডিয়ান অফ দ্য শেপ, সে সবকিছু দেখবে। এখন তো হচ্ছে না, এখন তো ওই প্রফেশনাল নাই তো, প্রডিউসার নাই তো। এখন সিনেমা হয় তোমার এই পরিচয়ের মাধ্যমে, তারপরে কেউ আবার নায়িকা প্রডিউসার নিয়ে আসে, তারপরে কেউ বন্ধু প্রডিউসার নিয়ে আসে, এইভাবে হচ্ছে। তো এইভাবে তার সিনেমাটা হবে। আপনার সময়ের অভিজ্ঞতাটা জানতে চাই, যে আপনি যখন কোন একটা স্ক্রিপ্ট চুজ করতেন বা আপনার কাছে যখন একজন পরিচালক স্ক্রিপ্ট নিয়ে আসতেন। এটা তো শোনো, ফিল্ম ইজ এটা একটা এই মাধ্যমটা, এই আর্টটা কিন্তু এটা কালেকটিভ আর্ট। শুধু একজন ডিরেক্টর সিনেমা করতে পারে না, তার অনেক লাগে, অনেকগুলো অংশ আছে একটা সিনেমায়। সেই সিনেমার সবগুলো অংশ ভালো হলে সিনেমাটা ভালো হবে। আর আমি যখন আমার কথা বলছি, আমি যখন সিনেমা করেছি, আমরা তখন একজন ডিরেক্টরের প্রথম মনে মনে ঠিক করতাম, তারপর তার সঙ্গে কথা বলতাম, তারপর তার সঙ্গে নিয়ে বৈশা গল্প ঠিক হতো। এবং আমরা আমাদের গল্প করার জন্য, গল্প স্ক্রিপ্ট লেখার জন্য আমরা মধুপুর জঙ্গলে চলে যেতাম। স্ক্রিপ্ট লেখার জন্য জঙ্গলে? হ্যাঁ, মধুপুর জঙ্গলে, মধুপুরে এই ভাড়া করে, গেস্ট হাউস ভাড়া করে আমরা ওখানে থাকতাম। 7-10 দিন 15 দিন করে একটা স্ক্রিপ্ট মোটামুটি খাড়া করে নিয়ে আসতাম, মানে আনডিস্টার্ব। ডিস্টারবেন্স যাতে মানে কোনোভাবে আপনার তারপরে আবার ওখানে মনে করো যে লেখা হলো, রাইটার ডাইরেক্টর বৈশা লিখলো, লেখার পরে সন্ধ্যার পরে নিয়ে ওইটা নিয়ে আবার আলোচনা হতো। তাই যখন লেখার পর আলোচনা হতো, বলতে চাই তুমি যেটা লিখলে এটা যায় না, এটা এখানে এইটা হয় না, একটা গ্রুপে। তখন সে বলতো কেন হবে না, তখন বলতো যে না, এটা তো এই কারণে এটা হয় না। তখন রাইটার যদি কনভিন্স করে, না সে কনসিভ করে যে না ঠিক, তো তখন সে ওইটা চেঞ্জ করতো। তো এইভাবে আমাদের স্ক্রিপ্টটা হতো। এখন আমরা যতটুকু মানে দেখি যে প্রযোজকদের একটা আধিপত্য নির্মাতাদের উপর চলে আসছে, যে তারা যেভাবে চাইছে নির্মাতার সিনেমা বানাতে হবে, তাই সে প্রযোজকের কথায় সিনেমা বানায়। না, এটা তো ভুল ধারণা। সিনেমা বানাতে হবে কেন? সে যদি কোয়ালিফাই না করে সিনেমা বানানোর দরকার নাই তো, দুনিয়াতে অনেক কাজ আছে। এখন তার শখ মিটানোর জন্য সে সিনেমা বানাবে, আর প্রযোজকের দোষ দেওয়া লাভ নাই তো। যার কাজটা সে করবে। আমি কিন্তু এত বছর আমি কিন্তু কোনোদিন পরিচালক হতে চাই নাই। আমার বন্ধু বান্ধব বহু পরিচালক হয়েছে, আমি কিন্তু হইতে চাই নাই। আমি সিনেমার যেই পার্টটা করতেছি, এটা কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ পার্ট, আমার পরিচালক হওয়ার কোনো দরকার নেই। তো এইগুলো হয়েছে কি, এখন আর আগে আমাদের যে একটা ট্রেডিশন ছিল, সেই ট্রেডিশন এখন সিনেমা নাই। এটা টেকনোলজি এবং মানুষ, তোমার যে এখনকার ছেলে মেয়েদের মেন্টালিটি, সময়, সবকিছু মিলাই চেঞ্জেস। আমাদের ওই পরম্পরা তো থাকবে না এখন। আমরা কোথায় পিছিয়ে গেলাম? আমরা পিছিয়ে গেলাম। আমাদের ওই আমাদের দর্শকের মানে করে দর্শককে বুঝে যে এই ছবিটা দর্শক দেখবে, সেই ধরনের সিনেমা বানাতে পারছি না। এখন আসলে বর্তমান পরিস্থিতিতে আপনার এই 80তম জন্মদিন আমরা উদযাপন করছি,
এখন আসলে আপনার প্রত্যাশাটা কি? আমার তো নিজেকে নিয়ে, আমার আপনার আমার চারপাশের আমার মানুষজন, আমার কোনো প্রত্যাশা সিনেমা নাই যে ইন্ডাস্ট্রি। কদিন বেঁচে থাকি শান্তিতে বেঁচে থাকতে চাই। আর কি ৮০ বছর হয়ে গেছে জীবনের, এখন তো জীবন সায়ান নেই আমি। চলচ্চিত্রের সঙ্গেই তো এতগুলো বছর হ্যাঁ কাটিয়ে চলে না, ভবিষ্যতে কাটাবো, মানে চলচ্চিত্র কিন্তু আমি ছাড়ি নাই, ভবিষ্যতে কাটাবো। আমার সবচেয়ে ভালোবাসার জায়গাটা চলচ্চিত্র। চলচ্চিত্রের তোমার যে প্রভাব আমার জীবনে, এটার এর চেয়ে অন্য কোনো প্রভাব আমাকে প্রভাবান্বিত করতে পারে নাই। আমার ডিরেক্টর ঋত্বিক ঘটক একটা কথা বলতেন যে সিনেমার লাইনটা আমার জন্য শখের না। আমি কেন আসছি জানো? আমি কেন আসছি লাইনে? কেন বলে এই মাধ্যম দিয়ে জনগণের কাছে, একটা বিরাট জনগণের কাছে যাওয়া যায়, এই জন্য সিনেমা করি। যেদিন দেখবো এর চেয়ে অন্য কোনো টেকনোলজি এসে গেছে, যে অন্য টেকনোলজিতে জনগণের কাছে যাওয়া যাবে, সেদিন আমি এটাকে লাথি মেরে চলে যাব। কিন্তু এখনো ঋত্বিক ঘটককে তো এখনো মানুষ মনে করে, হ্যাঁ তো মনে করে তাকে তো, নিয়ে পড়াশোনা না না করে। পড়াশোনা করে তো এই জিনিসটা বোঝো না। সে বলছে এই মাধ্যমটা যখন থাক, মানে এর থেকে অন্য মাধ্যম যদি পাই, যে মাধ্যমে আমি আরো বেশি করে পিপলের কাছে যেতে পারবো। তো আমার কাছে সিনেমা, আমি যেহেতু দাদার মতো ওইভাবে বলতে পারি না, আমার কাছে সিনেমাটা ভালোবাসার জায়গা। আমি এটা এটা ছেড়ে আমি যাব না, আমি আসি। সিনেমা যতদিন আছে, আমি যতদিন বেঁচে আছি, সিনেমার সঙ্গেই থাকবো। Thanks. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।